লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার মৌরলা মাছের চচ্চড়ি। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন সুইচ অফ আছে। ফোনটা কানে দিয়েই মধু ঘড়িতে দেখল 9:30 বাজে। অর্ক বাড়ি থেকে বেরিয়েছে আধ ঘন্টা হবে, এর মধ্যেই সুইচ অফ। এই সময় তো ট্রেনে উঠে পড়ার কথা। ফোনটা পাশে রেখে গ্যাসে বসানো কড়াইয়ের তেলে মাছগুলোর জল চিপে চিপে ছাড়তে লাগলো মধু। আজ বাজার থেকে কত শখ করে মৌরলা মাছগুলো এনেছে অর্ক। বলে গেছে মৌরলা মাছের চচ্চড়ি খাবে, সেই মতোই সব করছে মধু। চচ্চড়িতে যতই যাই দেওয়া হোক, কয়েক টুকরো বেগুন না পড়লে যেন গুণ ফেরে না। সেটা ঘরে ছিল না, তাই একটু বেরিয়ে সামনে ভ্যান নিয়ে বসা সবজিওয়ালার থেকে 10 টাকা দিয়ে দুটো বেগুন নিয়ে এলো মধু। ঘরে আলু পেঁয়াজটা তুলে রাখেও, কিন্তু এইসব শৌখিন সবজিগুলো ঘরে রাখে না। খুব দরকার হলে প্রয়োজন মতো টুক করে বেরিয়ে নিয়ে আসে। আর গলির মুখে যখন সব দোকান, দরকার কি টাকা আটকে কিনে রাখার? টাকা থাকলে কিনতে হবে নাকি? একটু একটু করে আজকের এই দিনটা এসেছে মধুর জীবনে, যখন দুটিতে পালিয়েছিল, না চাল ছিল না চুলো। থাকার মধ্যে ছিল এক মন ভালোবাসা। কম বলেছিল সবাই, অভাবে ভালোবাসা জানলা দিয়ে পালাবে। ভাতের পাতে যখন মাছ জুটবে না, বুঝবি ভালোবাসা কোথায়। ভাই বোনরা, বন্ধুরা সবাই একই কথা বলেছিল। হয়তো ওদের বলা কথার ভয়ে দুজন দুজনকে আরো জড়িয়ে ধরেছিল। মনে হয়েছিল যদি ওদের কথা সত্যি হয়ে যায়, তাই সতর্ক হয়েছিল। মধুর মনে পড়ে সংসারের প্রথম দিকে আগে একজনের ভাতই জল দিয়ে মেখে, লেবু লঙ্কার পেঁয়াজ দিয়ে মেখে দুজনে ভাগ করে খেয়েছে। কখনো মনে হয়নি মধুর পালিয়ে যায়, এত অভাব নিতে পারছে না। কড়াইয়ে ঢাকনা খুলে মধু দেখলো মাছ সবজি সব কেমন মজে গেছে, ঘেটে গেছে, তাও একে অপরের হাত ছাড়েনি। একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ঢেলে দিল মধু, তারপর ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দিল। এবার তরকারি মাছ সব নিজেরাই নিজেদের গুণে সুস্বাদু হয়ে যাবে, সেটা মধু জানে। একে অপরের গুণে, ঠিক ওর আর অর্কর মতো। আজকাল তেল মশলা দিয়ে বেশ কষিয়ে রসিয়ে রান্না করে মধু। বহুদিন ফ্যাকাশে সেদ্ধ জীবন কেটেছে। এখন চুনো মাছ ছোট মাছ হচ্ছে ঠিকই, কিন্তু খুব শিগগির আসবে সেই দিন যেদিন ও বাবার বাড়ির মতোই মাছের পেটি খাবে। পাতে পড়বে লাল লাল খাসির ঝোল। আর স্বপ্ন না দেখলে বাঁচবে কি করে ওরা? আর অর্ক, ও কি কম খাটে সারাদিন? অর্কর কথা মনে পড়তেই মোবাইলের স্ক্রিনে ফুটে ওঠা ঘড়িতে চোখ গেল মধুর। 10:30। এখনো ফোন করলো না অর্ক। অন্যদিন এই সময় না হলেও দুবার ফোন করা হয়ে যেত। ট্রেনে উঠে একবার, আবার অফিসে পৌঁছে। 10:30 মানে নিশ্চয়ই অফিসে পৌঁছে গেছে অর্ক। আবার ফোনটা নিয়ে ডায়াল করলো। স্ক্রিনে ফুটে উঠেছে তুমি। সাথে সাথে মহিলা কণ্ঠস্বর বলল, আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন সুইচ অফ আছে। এখনো সুইচ অফ? কাল রাতে নিজের হাতে ফোনটা চার্জে বসিয়েছিল মধু, তাহলে কি ও চার্জে বসিয়ে সুইচটাই অন করেনি? এই উদাহরণ অনেক আছে মধুর জীবনে। এর আগেও এরকম হয়েছিল। কেন, যেদিন ওরা পালালো তখন ছোট্ট একটা ফোন ছিল মধুর। শুধু কলেজ থেকে বাড়িতে কথা বলার জন্যই দিয়েছিল ওর বাবা। অর্ক বারবার বলেছিল চার্জ দিয়ে আনবে। সারা রাত দিয়েও ছিল চার্জ, কিন্তু ওই যে সুইচটাই অন করেনি। আজও ভাবলে হাসি পায় মধুর। আজ থেকে বছর দেড় আগের কথা, হঠাৎ বাবার কথা মনে পড়ল মধুর। মানুষটার প্রচুর থাকলেও খুব বিলাসবহুল জীবনের অভ্যেস করায়নি ওদের ভাই বোনদের, তাই বোধহয় অসুবিধা হয়নি মধুর। এক কামরা ভাড়ার ঘরে দিব্যি কাটিয়ে দিয়েছিল প্রথম দিকের দিনগুলো। একটা বাল্ব আর একটা টেবিল ফ্যান, এইটুকুই দিতে পেরেছিল অর্ক তখন। আর পাবেই বা কোথা থেকে? দুজন দু বাড়ি থেকে সব মিলিয়ে 4,500 নিয়েই বেরোতে পেরেছিল। কলেজেই পড়ে দুজনে। সেই অবস্থায় পালিয়ে বিয়ে করাটা বোধহয় উচিত হয়নি, কিন্তু কি করতো মধু? বাবা যে রোজ রোজ বিয়ের কথা বলতে শুরু করেছে। ঠাম্মা অসুস্থ, বড় নাতনির বিয়ে দিয়ে দিলে উনি দেখে যেতে পারতেন। সব দায় যেন বাড়ির বড়দের।
কিন্তু রমলাদি ঠিক বলে, যার ভাত যেদিন থেকে যেখানে লেখা আছে সেদিন থেকেই খেতে হবে। জন্ম মৃত্যু বিয়ে সব ভগবান ঠিক করে রেখেছেন। নাক টানলো মধু। চচ্চড়িটা ধরে গেল নাকি? হা কপাল, গ্যাসটা কমিয়ে দেবে সেই খেয়াল হয়নি। তাড়াতাড়ি গিয়ে গ্যাস বন্ধ করে দিল মধু। তরকারির নিচের ভাগটা পুরোই লেগে গেছে, বেশ পোড়া গন্ধ বেরোচ্ছে। ধুত্তেরি বলেই খুন্তিটা ফেলে দিল মধু। এই এক তরকারি আর ভাতই তো আজকের মেনু ছিল। কি যে করে না ও। একটা লেদার কারখানায় চাকরি করে অর্ক। সারাদিন বেশ খাটনি হয়, এসে এই পোড়া ভাত তরকারি ভালো লাগে? কি করবে ভাবতে ভাবতেই মাথায় আসলো ওপর থেকে তরকারিটা তুলে নিয়ে নিচের ভাগটা ও খাবে, তাহলে আর অসুবিধাই হবে না। একটু মুখে ফেলে দেখলো না, এখনো সেভাবে ওপরে গন্ধ ছড়ায়নি। তাড়াতাড়ি তুলে নিতে হবে। ভাবনাটা মাথায় আসতেই মন ভালো হয়ে গেল মধুর। খুব অল্পতেই মন ভালো হয়ে যায় ওর। ছোট্ট বাটি নিয়ে এসে ওপর থেকে তরকারি তুলতে যাবে, ফোনটা বাজছে মধুর। জানে এটা অর্করই ফোন। এতদিন হলো বিয়ে হয়ে গেছে, এখনো যেন সে প্রথম দিনের মতো অনুভূতি হয় মধুর। ফোনটা আসলেই ছটফট করে মধু। অর্কর, কি করছো? কথাটা শুনলেই কেমন বুকটা ঠান্ডা হয়ে যায়। তরকারিটা রেখেই এগিয়ে এলো ফোনটা ধরবে বলে, কিন্তু না, অর্ক নয় তো, কোনো একটা অচেনা নম্বর। ফোনটা ধরতেই ওপাশ থেকে কেউ বলল, আপনি কি অর্কর মিসেস? এরকম নামে প্রথম কেউ ডাকলো মধুকে। ভালো লাগলো, খুব গর্বের সঙ্গে বলল, বলছি, আমি মিসেস অর্ক বলছি। মাকে শুনেছে এভাবেই বলতো নিজের পরিচয়, মিসেস দীপক। বেশ লাগতো মধুর। বলুন, কি বলবেন? মিসেস অর্কর মতো গম্ভীরভাবে বলল মধু। নামটার তো একটা গাম্ভীর্য আছে নাকি? মিস্টার অর্ককে একটু দেবেন প্লিজ ফোনটা, ওনাকে অনেকক্ষণ ধরে ফোন করছি, সুইচ অফ বলছে। মধুর গলাটা গম্ভীর থেকে কেমন যেন একটু কেঁপে গেল। আসলে এই একটা কাঁটা সকাল থেকে যে ওর মনেও খচখচ করছে। সুইচ অফ না হলেও 10 বার করেছেও। শুনতে পারছেন মিসেস? ফোনের ওপাশ থেকে থেমে থেমে বলতে মধু বলল, শুনতে পারছি। ও তো সকালবেলা অফিসে বেরিয়ে গেছে, এখন প্রায় 11টা, আমিও সুইচ অফ পাচ্ছি। আপনি কে বলছেন বলবেন? প্রশ্ন করলো মধু। ওহো, উনি অফিসে যাননি আজ। আমি আগে অফিসে ফোন করেছিলাম, এখনো পৌঁছাননি। আমি মিস্টার রায় বলছি, অমর রায়। অর্কর সাথে কথা বলে বলবেন আমি ফোন করেছিলাম। আমি আজ সারাদিন খোঁজ রাখবো ওনার, না পেলে কাল আসবো আপনার বাড়ি। তবে একা নয়, বলে দেবেন অর্কবাবুকে। রাখছি বলেই ফোনটা কেটে দিল ভদ্রলোক। কি বলতে চাইলো বুঝতে পারছে না মধু। কেমন একটা ভয় দেখানো গলা। অর্ক অফিসেও যায়নি, তাহলে কোথায় গেল? ফোনটা রেখেই ভয়ে ভয়েই অর্কর অফিসের বোর্ড নাম্বারে কল করলো মধু। একটু অর্কপ্রভ সামন্তকে ডেকে দেবেন, আমি ওর বাড়ি থেকে বলছি, মিসেস অর্ক। আজকে এই পরিচয়টার সাথে পরিচয় হলো ওর, তাই নিজে থেকেই বলল। এর আগে একবার দুবার বোর্ডে যে কল করেছিল, ফোন ধরে বলেছিল আমি অর্কর বউ বলছি, কিন্তু মিসেস অর্কটা বেশি মানাচ্ছে। শুধু শুনলো একটা সুন্দর মিউজিক বাজছে। ফোনটা রেখে কাউকে ডাকতে গেলে এরকম মিউজিক বাজে। অনেকক্ষণ বাজছে, হয়তোবা বেশিক্ষণ নয়, কিন্তু ভালো লাগছে না মধুর। এখন এক একটা সেকেন্ডও যেন একটা যুগের মতো লাগছে। মিনিট দুয়ের মধ্যে ফোনটা ধরলেন সেই ভদ্রলোক, যিনি এতক্ষণ ধরে অপেক্ষা করালেন মধুকে। অর্ক এখনো অফিসে আসেনি, 12টা বাজতে যায়। এরপর এসে তো লাভ নেই, বেকার সিএলটা যাবে। ভদ্রলোকের কথা এবার খুব ভয় লাগছে মধুর। সকাল সকাল তো বেরিয়েছে অফিসে যাবে বলে, ফোনটা সুইচ অফ। মধুর গলাটা শুকিয়ে আসছে এবার। কি করবে ও? কোথায় খুঁজবে মধু? এই বাড়িটায় নতুন এসেছে ওরা, চেনা জানাও খুব কেউ নেই। আগে বিটি রোডের কাছে একটা বাড়িতে ভাড়া থাকতো, ওখান থেকে স্টেশন আসতে প্রায় 25 টাকা লাগতো রোজ অর্কর। এখনো সাইকেল কিনে উঠতে পারেনি অর্ক। অফিসে যাওয়ার জন্য স্টেশনে তো যেতেই হয় ওকে। এগুলো অবশ্য অজুহাত। আসলে মধুরই ইচ্ছে ছিল একটু জমজমাট রাস্তার ধারে ওর বাড়ি হোক, লোকজনের মুখ দেখুক, দোকানপাট থাকুক, আলো থাকুক, কোলাহল থাকুক। তাই মধুর আবদারে একটু বেশি দাম দিয়ে স্টেশনের পাশে এই বাড়িটা ভাড়া নিয়েছে অর্ক। মাসে 5,000 টাকা ভাড়া, আর ঢোকার সময় 15,000 টাকা অ্যাডভান্স। তাও শান্তি তো আছে। দেখুন আশেপাশে, স্টেশনে অ্যাক্সিডেন্ট।
এটুকু বলতেই মধু ফোন রেখে দিল। অ্যাক্সিডেন্ট? রেলে মাঝে মাঝে তো শোনা যায়। বুকটা কেঁপে উঠল মধুর। কোথায় যাবে ও এখন? কাকে গিয়ে বলবে? মনে পড়ল পাশের পাড়ার রঞ্জন দাও একই ট্রেনে যায় অর্কর সাথে। যাবে কি একবার? এক ছুট্টেই পৌঁছে যাবে। অত ভাবার সময় নেই এখন। পরনের জামাটা কোনো রকমে বদলেই বেরোতে যাবে। খেয়াল হলো মৌরলা মাছের কড়াই থেকে পোড়া গন্ধ বেড়ে সেটা ঘরময় ছড়িয়ে গেছে, কিন্তু সেই গন্ধ যেন কিছুতেই ছুঁতে পারছে না মধুকে, কারণ ওর বুক জুড়ে আগুন জ্বলছে। জানে না মধু সামনের মুহূর্তটায় কি হতে চলেছে। কয়েকটা মিনিটের রাস্তা, কিন্তু পা যেন চলছে না মধুর। কে জানে কি শুনবে গিয়ে। রঞ্জনদা? দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো মধু। ভেতর থেকে বেরিয়ে এলো একজন ভদ্র মহিলা, পরিচিত মুখ। রাস্তাঘাটে প্রায় দেখে মধু। তুমি পাশের পাড়ায় থাকো না? ওকে দরকার? ভদ্র মহিলা জিজ্ঞেস করতেই মধু মাথা ঝাঁকিয়ে বলল, দাদা অফিস গেছেন। ভদ্রমহিলা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই মধু বলল, দাদাকে একটু ফোন করে জিজ্ঞেস করো না সকালে আমার অর্ক, মানে আমার বরের সাথে দেখা হয়েছিল কিনা। ওরা যে এক ট্রেনেই যায়। মধুর অসহায় অবস্থাটা বোধহয় বুঝতে পেরেছে ভদ্রমহিলা। তাড়াতাড়ি ঘর থেকে ফোনটা এনে কল করলো। হ্যালো, শুনতে পারছো? অর্ক কি আজ তোমার সাথে অফিস গেছে? দিন বৌদি, আমায় দিন। প্রায় টেনে ফোনটা নিল মধু। দাদা, আমি মধু, অর্কর বউ। অর্ক, আরে ওই যে শিয়ালদায় নামে, লেদার কারখানায় কাজ করে। মধু এইটুকু বলতেই বোধহয় অপর দিক থেকে কিছু উত্তর পেল। মধুর মুখ থেকে চিন্তা সরল কি। কই গো, আসো তাড়াতাড়ি। সাবিত্রী হাতের পুটুলিটা নামিয়ে রাখলো বাড়ির ওপরে। ওখানে বসে সবকিছু গোছগাছ করছে। এক্ষুনি বেরোবে, তার আয়োজন কম। সাবিত্রী বালির ওপর গামছা বিছিয়ে পুটলিটা খুলে ফেললো। সেখান থেকে বের করলো দুটো কৌটো, পরপর খুলে ফেললো দুটোকে। একটাই ভাত, আরেকটাই চচ্চড়ি। নাও, আমি মেখে খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। আর নোংরা হাতে খেতে হবে না। সাবিত্রীর কথায় জালটা গোছাতে গোছাতে তপু বলল, কি রেঁধেছো আজ? সাবিত্রী হেসে বলল, কালকে যে ধরে আনলে মৌরলাগুলো, ওই দিয়ে একটু চচ্চড়ি, এক চচ্চড়ি আর ভাত। সাবিত্রীর কথায় জালটা রেখে এগিয়ে এলো তপু। হা করলো সাবিত্রীর দিকে তাকিয়ে। সাবিত্রী দলা করে এক গ্রাস ভাত মুখে ঢুকিয়ে দিল তপুর। তপু চোখ বন্ধ করে চিবোচ্ছে। সাবিত্রী, তুমি যে কি অপূর্ব রান্না করো। আমি শুধু মাঝ সমুদ্রে গিয়ে ঠাকুরকে বলি, ঠাকুর এইবারটা উদ্ধার করো। বাড়িতে যে সাবিত্রী রান্না করে বসে থাকবে। তপুর কথায় হো হো করে হাসছে সাবিত্রী। এমন নাটক করে কথাগুলো বলছে তপু। রোজ রোজ একই কথা বলো না তো, ভালো লাগে না। সাবিত্রী ভাতের দলা তপুর গালে দিতে দিতেই বলল, ভালো না কি গো সাবিত্রী? ওই যে মাঝ সমুদ্র দেখছো, যেখানে আমরা রোজ যাই মাছ ধরবো বলে, ওখানে যে কোনো দিন আমরা তলিয়ে যেতে পারি, হয়তো ফিরতেও না পারি। তাই তো রোজ রোজ তোমায় বলি, মনে রাখবে রতনদা ঘর বানানোর জন্য যে টাকা দিয়েছিল, সেটার 12,000 এখনো বাকি। চুমকির বিয়েতে দাদা হিসেবে আমার দায়িত্ব আছে। আমি থাকি আর না থাকি 5,000 টাকা মাকে দেবে। আমার সোনার আংটিটা রেখে দিয়েছি ওই জন্যই। আর বাবুর জন্য জমানো আছে পোস্ট অফিসে কিছু, বাকি তুমি ঠিক সামলে নেবে। ভাত খেতে খেতে বলেই যাচ্ছে তপু। সাবিত্রী হাসি মুখে শুনছে। রোজই শোনে বলে বোধহয় এখন আর কান্না পায় না, দুঃখ হয় না। আর সত্যি তো, তপু একজন জেলে। রাত ভোর সমুদ্রের মাঝে গিয়ে মাছ ধরে। ছোট্ট ছেলেকে বুকে চেপে রাত কাটায় সাবিত্রী। চোখ দুটো কিছুতেই বুঝতে পারে না। এই ভয়টাও ওর এখন অভ্যেসে পরিণত হয়েছে। আর কি করবে ও? পেটের জ্বালা যে মারাত্মক, আর তার দায়ে সব সহ্য করতে হয়। ঢকঢক করে জল খেলো তপু। তারপর জিভ দিয়ে ঠোঁট দুটো চাটতে চাটতে বলল, উফ সাবিত্রী, যা খাইয়ে দিলে। মৌরলা মাছের চচ্চড়ি। আজ সারা রাত এই সুখেই মাছ ধরবো। পাশে বসে শুনছে অর্ক মৌরলা মাছের গল্প। জীবন যুদ্ধে এক সৈনিকের গল্প, যে জানে না আজ রাতটার পর বউয়ের সাথে আর দেখা হবে কিনা, জানে না কাল ভোরে এই মৌরলা মাছ আর জুটবে কিনা। মনে পড়ল অর্ক আজ বাজার থেকে মৌরলা মাছ কিনেছে। মধু অবশ্য বলেছিল ভালো একটু পাবদা কিংবা চিংড়ি আনতে,
পারেনি অর্ক। পকেটে মাত্র 50 টাকা নিয়ে বাজারে গেছেও, আর ওই টাকায় 150 মতো মৌরলাই কিনতে পেরেছেও। না, কোনো আবদার নেই মধুর, যা দেয় তাই দিয়ে সংসার টেনে দেয়। না হলে বিয়ের পরপর কি ছিল অর্কর? এক এক দিন তো উনুন জ্বালানোর দরকারই পড়তো না। কি করতে জ্বালাবে? রান্না করার জিনিস থাকলে তো জ্বালাবে। বাবুজি কেক এনে সেটা মুড়ি দিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যেত দুজনের। মধু খেতে খেতে বলতো, বাবুজি কেক আমার দারুণ লাগে। আস্তে আস্তে এই লেদার কারখানায় ঢুকলো অর্ক। পাশের সুবিমল কাকুই জোগাড় করে দিয়েছিল। মাস মায়না খারাপ না, 12,000। দুজনে দিব্যি চলে যেত। ওই 300 টাকার ঘরে থাকলে অসুবিধা হওয়ার কথা ছিলও না। কিন্তু কি ভূত চাপলো মধুর মাথায় স্টেশনের সামনে এসে থাকবে। দেখে শুনে রাতারাতি একতলা একটা বাড়ি, 5টা হাজার শুধু থাকতেই চলে যায়। তারপর সেটা সাজাতে ফ্যান, লাইট, আস্তে আস্তে বায়না বেড়ে টিভি। অর্কর দোষ, ও না বলতে পারে না মধুকে। আর মধু তো সাধ্যের বাইরে গিয়ে কিছু চায়নি। ও যে ততক্ষণে জেনে গেছে বাইরে থেকে লোন নিয়ে এইসব টিভি ফ্রিজ কেনা যায়। মাসে 2,000 করে দিলেই হয়ে যাবে। চলছিল তো দিব্যি, দিচ্ছিল অর্ক। কিন্তু কি করে বুঝবে ও যে মাইনাটা এভাবে 3 মাস আটকে দেবে? যতবার জিজ্ঞেস করছে বলছে 3 মাসেরটা একেবারে দিয়ে দেবে। অর্ক পারেনি মধুকে ওর অবস্থার কথা বলতে। বললেও নিশ্চয়ই বুঝতো, কিন্তু অর্কই পারেনি মেয়েটাকে আবার চিন্তায় ফেলতে। তাই তো মিস্টার রায়ের থেকে কিছু ধার নিয়ে চালাচ্ছিল। পরের মাসেই দিয়ে দেবে বলেও ছিল। কি করে জানবে অর্ক যে অফিসটা মাস 3 ধরে এরকম করবে? কিন্তু খবর আছে অর্কর কাছে যে অফিসের লেবার বাদ দিয়ে উঁচু পোস্টের সবার স্যালারি হচ্ছে যত সমস্যা লেবারদের নিয়ে। অথচ ওরা কাজ না করলে কোম্পানিটাই চলবে না। আজ ঠিক ছিল ওরা ধর্মঘট ডাকবে, কাজ করবে না। কিন্তু অর্ক বুঝে গেছে ধর্মঘট মানে কাজ বন্ধ, মানে মালিকপক্ষর আরো রাগ, তাতে মাইনা আরো পিছিয়ে যাবে। আর ওদের লেবারদের যে মাথা বিকাশ, ওকে দেখেছে অর্ক। সবেতেই আছে আবার কিছুতেই নেই। অনেকের ধারণা মালিকপক্ষ লেবারদের নেতাদের মাইনাটা দিয়ে কিনে রেখেছে, তাই শুধু শুধু এই ঝামেলায় আর জড়াতে চায়নি অর্ক। ভেবেছিল অন্য কাজ খুঁজবে, কিন্তু তার আগে মিস্টার রায় অন্যদিকে সমীরণ যে টিভি কেনার জন্য লোন দিয়েছিল, সবাই পরপর ফোন করে গেছে সকাল থেকে। অর্ক আর পারছিল না নিতে। এক্ষুনি 1,025 টাকা না পেলে ওরা অর্ককে ছাড়বে না। তারপর সংসারে টাকা নিয়ে একটুও। সপ্তাহের শুরুতে অফিসের নিলয়দা আছে অ্যাকাউন্টেন্ট, তাকে বলে 500 টাকা ধার করেছিল। সে পরিস্থিতি জানে, টাকাটা এখন না চাইলেও কিন্তু আর তো দেবে না। অথচ পকেটে টাকার পরিমাণ কমে আসছে। কি করবে বুঝতে না পেরে বাড়িতেও ফোন করেছিল অর্ক। ভেবেছিল বাবা শুনে কিছু টাকা হয়তো দেবে, কিন্তু ফোনটা যে এভাবে মুখের ওপর কেটে দেবে বোঝেনিও। তাই আর সামলাতে পারিনি। সকালে বেরিয়ে অনেকবার চেষ্টা করেছেও ট্রেন দেখে ঝাঁপ দিতে, বাসের সামনে চলে যেতে। কিছুতেই যেন কিছু করে উঠতে পারল না। শেষমেশ সমুদ্রে হারিয়ে যাবে বলেই শিয়ালদহ থেকে নামখানা লোকালে উঠে বসলো। অর্ক বুঝে গেছে এই পরিস্থিতি থেকে বাঁচার একমাত্র উপায় যদিও মরে যায়। ওই যদি না থাকে কার কাছে আর টাকা চাইবে? আর মধুও ঠিক আবার বাড়ি ফিরে যাবে। ওর বাবা আবার ওর বিয়ে দেবে, ভালো ঘর ভালো বর। ভাবতেই হাঁটুর মধ্যে মুখ ঢুকিয়ে কেঁদে ফেললো অর্ক। কাল বাড়ি ফিরে এসে বাজার থেকে একটু মুরগি এনো তো, আলু দিয়ে ঝোল করব। বাবুটা অনেকদিন ধরে চাইছে খেতে। সাবিত্রীর কথায় মাথা নাড়ালো তপু। আগে কাল সকালে বাড়ি ফিরি। তপুর মুখে আবার সেই ভয়ের কথা। সাবিত্রী বেজায় রেগে গেছে এবার। কি সুখ পাও বলো তো কথাগুলো বলে? বোঝো না আমি আর বাবু সারা রাত ভয়ে থাকি। কতবার বলি অন্য কিছু করো, ওই কাজ ছেড়ে দাও। 1 মাস 2 মাস কষ্ট হবে, পাওনাদাররা বাজে কথা বলবে, তাও তো শান্তি। পাওনাদারদের কথা তো শোনোনি সাবিত্রী, ওরা সাংঘাতিক হয়। ও হজম হবে না আমার। ওর থেকে মরে যাওয়া ঢের ভালো। তপুর বলা কথায় মাথাটা তুললো অর্ক। তাকালো ওদের দিকে। জেলে আর জেলে বউ তপুর পাশে বসেই ওরা প্রেম ভালোবাসা ছাড়াছাড়ির কত রকম গল্প করছে। সবই কানে আসছে অর্কর। চুপ করো তো, ভীরু কাপুরুষ লোক কোথাকার। মরে গিয়ে তো তুমি বেঁচে যাবে, আমার বাবুর কি হবে শুনি? শখ করে বিয়ে করতে গেছিলে কেন? ভীতু লোকজনদের বিয়ে করা সাজে না। তুমি মরে যাবে আর ভেসে যাব আমি আর বাবু, ওটি হবে না। রইল ঝোলা চললো ভোলা। কে তোমার মা, কে ছেলে, কে বোন,
অত ভাববো না আমি, যেদিকে দু চোখ যায় চলে যাব। তপু বুঝে গেছে বেজায় রেগে আছে সাবিত্রী। হেসে গাল টিপে বলল, কোথায় যাবে আমাকে ছেড়ে? তোমার হাতে রান্না না খেলে আমার চলে? আরে পাগলি, ও তো আমি এমনি বলি, কোথায় যাব তোমাদের ছেড়ে? মরে যাওয়া তো কোনো পথ নয়, আগে শেষ অব্দি লড়াই করব, তারপর। আর নিজেকে মেরে ফেললে ভগবানও সহ্য করে না। তপু কথাগুলো বলতে বলতেই জালটা গুছিয়ে কাঁধে নিয়ে নিল। আসি পাগলি, সাবিত্রীকে বলল। সাবিত্রী হেসে বলল, সাবধানে যেও, বিপদ বুঝলে। মা কালীকে ডেকো, আর কালকের মুরগি ভুলো না। তপু হেসে বলল, মুরগিটা না হয় পরের মাসে হোক, মাইনা পেলে। মালিক এখনো টাকা দেয়নি। বলেই হাত নাড়িয়ে চলে গেল তপু। অর্ক দেখলো কি সুন্দর করে না বলল তপু। অর্ক তাড়াতাড়ি তাকালো সাবিত্রীর দিকে। রেগে গেছে কিনা বুঝতেই হবে ওকে। না, সাবিত্রী কপালে প্রণাম ঠেকিয়ে বিড়বিড় করে কিছু বলছে, হয়তো বরের জন্য মঙ্গল কামনা করেছে। রেগে গেলে নিশ্চয়ই করতো না। সাবধানে যেও, চিন্তা করো না, মুরগি না হয় পরেই হবে, তুমি সাবধানে ফিরে এসো। বলতে বলতে সাবিত্রী মাথা উঁচিয়ে বরকে দেখছে যতক্ষণ দেখা যায়। এরপর তো হারিয়ে যাবে মাঝ সমুদ্রে। অর্কও দেখছে সূর্যটা যেন সমুদ্রের মধ্যে ঢুকে যাচ্ছে। সন্ধে হয় হয়, এখনই জেলে যাবে মাঝ সমুদ্রে মাছ ধরতে। বিপদ কম, ঝড় জল নৌকা ডুবি। ভেবেই বুকটা কেঁপে উঠল অর্কর। এর থেকে তো অর্ক ভালো আছে, রাতে মধুকে জড়িয়ে শান্তির ঘুম ঘুমাতে পারে। আর ওই মিস্টার রায় আর সমীরণ, ওরা, অর্ক ফিরে গেলে ওরা যে কাল সকালে আবার এসে ঝেঁকে ধরবে। মধু, ও কি ভাববে অর্ককে? অক্ষম ভাববে, রাগ করবে। কিন্তু অর্ক বোধহয় ভুল ভাবছে। এরকম হলে তো এই সাবিত্রীও রাগ করতো, কারণ তবু মুখের ওপর না বলে গেল, জানিয়ে দিল কালও মুরগি আনতে পারবে না। অর্ক বোধহয় ভুল বুঝছে মধুকে, মধু বোধহয় বুঝবে অর্ককে। আর মধু যদি ঠিক থাকে আর কারোকে পরোয়া করে না অর্ক। ঘড়িতে 5:30 বাজে, সন্ধে হয় হয়। কি করবে অর্ক? ফিরে যাবে? আরেকবার চেষ্টা করবে? নতুন কিছু খুঁজবে? অর্ক দেখলো ঢেউগুলো আসছে, কিন্তু যে কাজটা করতে আসছে পারছে না। পারটা আর ওর ধরা হচ্ছে না। বারবার হেরে যাচ্ছে, কিন্তু থামছে না তো, চেষ্টা করেই যাচ্ছে। তাহলে অর্ক কেন থামবে? ওর যে সব আছে, হাত পা মাথা বুদ্ধি বিদ্যা। উঠে পড়ল অর্ক। পকেটে এখনো বেশ কিছু টাকা আছে। আসার সময় মাথা আর ঠিক ছিল না, ধরেই নিয়েছিল আজও নিজেকে শেষ করে দেবে, তাই নামখানা থেকে অতটা রাস্তা হেঁটে চলে এসেছে। কিন্তু এখন কিছু একটা করে তাড়াতাড়ি নামখানা স্টেশনে পৌঁছতে হবে। ওখান থেকে ট্রেন, আবার ট্রেন, তারপরে মধু। কি করছে মেয়েটা কে জানে? চিন্তা করছে। ফোন করেছিল অর্ককে। ফোনটা পাশে চাপ দিয়ে খুলে ফেললো অর্ক। লিস্টের শুরুতেই ভেসে উঠল বাবা। সকালে শেষ ফোন এই লোকটাকেই করেছিল। তারপরে সিদ্ধান্ত নিয়েছিল ও আর না, সবকিছুর শেষ হোক। ভুল করেছিল অর্ক, উচিত হয়নি। মধুকে বড় শাস্তি দিয়ে ফেলছিল আরেকটু হলে। এক্ষুনি কথা বলতে হবে। তাড়াতাড়ি মধু নাম্বার বের করে ফোন করলো অর্ক। যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। অর্ক যখন ট্রেন থেকে নামলো ঘড়িতে প্রায় 10:30 বাজে। সকালে সেই জল চিড়ে খেয়ে বেরিয়েছিল অর্ক। তারপর থেকে পেটে এক দানাও খাবার পড়েনি। ভেবেছিল 10টা টাকা দিয়ে ট্রেন থেকে একটা বাদাম কিনে খাবে, কিন্তু সব খাওয়া মাথায় উঠেছে। না হলেও 50 বার ফোন করেছে মধুকে, একই কথা, সুইচ অফ। প্রায় 4 ঘন্টা হতে চললো। কে জানে কি হলো মেয়েটার। অর্ক বোধহয় মস্ত ভুল করে ফেললো আজ। এত বড় একটা সিদ্ধান্ত না নিলেই পারতো। বারবার অর্ক একটা করে কাজ করে, আর করার পর মনে হয় এটা না করলেই হতো। প্রথম তো মধুকে বিয়েটা ভালোবাসতো অর্ক, এটা ঠিক, তাই বলে বিয়ে? সেই কলেজে প্রথম যেদিন দেখে, মধু একটা লাল রঙের চুড়িদার পরে এসেছিল। মস্ত একটা বিনুনি, চোখে কাজল, না টিপ না ঠোঁটে রং। অথচ কলেজের প্রথম দিনে মেয়েদের উচ্ছ্বাসের শেষ নেই, সাজগোজেরও অভাব নেই। তাদের মাঝে মধুকে খুব স্নিগ্ধ লেগেছিল অর্কর। ওর তখন অবশ্য কলেজের 2য় বর্ষ। টুকটাক কথা হতো দুজনের। হঠাৎ করে কলেজের প্রোগ্রামে কাছাকাছি এসেছিল দুজনে। একই প্রোগ্রামে ও অ্যাঙ্কার আর মধু নেচেছিল। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। কীর্তন রাগের সাথে এমন নাচ। মুগ্ধ হয়ে দেখেছিল অর্ক। না, আর হাতছাড়া হতে দেয়নি, কারণ সেদিনের পর অনেক ছেলের মন চুরি করেছিল এই মধু। তাই আর অপেক্ষা না করেই বলে দিয়েছিল
আমি তোমার নাচের দায়িত্ব নিতে চাই। কি বোকা বোকা কথাগুলো বলেছিল সেদিন, আজ ভাবলে লজ্জা লাগে অর্কর। আসলে নাচ শেষ হওয়ার পর মাইক নিয়ে বলেছিল মধু যে নাচ ওর প্রাণ, কিন্তু বাবা চায়নি বলে সেভাবে নাচ শেখা হয়নি। তার ওপর ভিত্তি করে এরকম একটা কথা, নাচের দায়িত্ব নিতে চাই। মধুও হেসে দিয়েছিল সেই সময়, কিন্তু দায়িত্ব নিতে দিয়েছিল ভরসা করে। তারপর অবশ্য নাচ গান সব ভুলে শুধু বাবুঘাট, ভিক্টোরিয়া, নন্দন, হাওয়ায় গা ভাসিয়ে প্রেম যাকে বলে। অর্ক অবশ্য 2-4টে টিউশন করতো, আর তার বাইরে বাকি সময় মানেই মধু। আমাকে বিয়ে করবে? বাড়ি থেকে বিয়ের জন্য জোর দিচ্ছে। আমি তোমাকে ছাড়া আর ভাবতে পারছি না। হঠাৎই একদিন মধুর মুখে এই কথাগুলো শোনা থেকেই অস্থির হয়েছিল অর্ক। বাড়িতে কেউ অর্কর ওপর নির্ভরশীল নয়। বাবা তখন চাকরি করছে ব্যাংকে, দিদি কলেজে পার্ট টাইম পড়াচ্ছে, সুতরাং পিছুটান বলে কিছু ছিল না অর্কর। বাড়িতে অর্ককে কেউ পাত্তাই দিত না। তাদের সবসময় মনে হতো অর্কর দ্বারা কিছু হবে না। তার থেকে অনেক বেশি পাত্তা দিত মধু, ভরসা করত। তাই আর না করতে পারেনি। একদিন ভোরবেলায় ওকে নিয়ে বেরিয়ে পড়েছিল। চোখে তখন নতুন সংসার করার স্বপ্ন, মধুকে সারাদিন ভালোবাসার স্বপ্ন। ভুল করেছিল অর্ক, আর সেটা ভেঙেছিল ঠিক কয়েক মাস পর। অভাব, দারিদ্রতা এগুলোই বোধহয় অর্ককে বুঝিয়ে দিয়েছে ও ঠিক কাজ করেনি। কিন্তু মধু, ও তো কোনোদিন অভিযোগ করেনি। তাহলে অর্ক এটা কি করতে গেছিল? ওরা তো দুজনে একসাথে প্রতিজ্ঞা করেছিল যে যতই বিপদে পড়ুক বাড়িতে জানতে দেবে না। যদি কোনোদিন সেরকম দিন আসে, বড় মুখ নিয়ে তবেই বাড়ি ফিরবে ওরা। ছিছি, আজ আবার সে ভুলটাই করেছে অর্ক। বাড়িতে সাহায্য চেয়ে ফোন করে ফেলেছে। ভাবতে ভাবতে গলির মুখে ঢুকে গেছে অর্ক। রাস্তাঘাট পুরো অন্ধকার। দূর থেকে দেখতে পাচ্ছে অর্ক বাড়িটা ঘুটঘুটে অন্ধকার। মধু তো আলোগুলো এরকম বন্ধ করে রাখে না। তাহলে কি ওপরের জেঠু ঠিক বলল মধু বাড়ি নেই? মধুকে ফোনে না পেয়ে বাড়িওয়ালা জেঠুকে ফোন করেছিল অর্ক। কয়েকবার রিং হওয়ার পর বেজায় বিরক্তি নিয়ে ফোন ধরে বলেছিল মধু নাকি বাড়ি নেই। কোথায় গেল মেয়েটা? ও কি কোথাও খুঁজতে গেল অর্ককে? বাড়ি ফিরে গেল বাবা মায়ের কাছে? এই রাতে কোথায় খুঁজবে ও? এছাড়া এই পাড়াটাতেও তো ওরা নতুন। আশেপাশের বাড়িতে গিয়েও খোঁজ করে কোনো লাভ হবে না। তাহলে বাড়ির একদম সামনে এসে দাঁড়িয়ে আছে অর্ক। দরজাটা ভেজানো, কিন্তু ভেতরে কেউ নেই এটা নিশ্চিত, কারণ ভেতরে কোনো মানুষ এভাবে অন্ধকারে থাকতে পারে না। তাও দরজায় ধাক্কা দিল অর্ক। না, খুলল না। তার মানে ভেতর থেকে বন্ধ, মানে মধু ঘরের ভিতরেই আছে। অনেকটা শান্তি পেল অভি। এই রাত বেরাতে আর এখানে ওখানে খুঁজতে হবে না। হালকা করে ধাক্কা দিল অভি, টোকা দিল। মধু, দরজা খোলো। বলতে বলতে ধাক্কাছে দরজাটা। না, কোনো শব্দ পাচ্ছে না ভেতর থেকে। এবার একটু জোরেই দরজা ধাক্কালো। মধু, আমি অর্ক, দরজাটা খোলো। না, এবারও কোনো শব্দ নেই। আরো জোরে ধাক্কা দিচ্ছে, সাথে চিৎকার করে ডাকছে মধু মধু বলে। কোনো সারা শব্দ কিচ্ছু পাচ্ছে না অর্ক। দরজায় কান পেতে শুনছে ও। কি করছে মধু ভেতরে? ও কি ওটাই করে ফেললো যেটা সকাল থেকে করবে ভেবেছিল অর্ক? আত্মহত্যা? বুকটা কেঁপে উঠল অর্ক। কিন্তু মধু কেন করবে? মধুর গায়ে তো আঁচ লাগতে দেয়নি অর্ক। জানতে তো দেয়নি কি সাংঘাতিক ঝড় বইছে অর্কর জীবনে। এতদিন তো শুধু অভাবে ছিল, কিন্তু সেটা যেন নিজের সাথে নিজের লড়াই। কিন্তু এখন মিস্টার রায়, সমীরণ, অর্ক শুনেছে লোন শোধ করতে না পারলে কি অবস্থা হয়। সুদে লোন নিলে সেটা সাময়িক শান্তি, কিন্তু দিতে না পারলে সেটা বাড়তে বাড়তে আকাশ ছোঁয়, আর সেটার পরিণাম হয় ভয়ঙ্কর। এই কথাগুলো তো মধু জানতোই না। তাহলেও কেন নিজেকে শেষ করে দেবে? আবার ডাকলো অর্ক। মধু, দরজাটা খোলো, আমি এসেছি, তোমার অর্ক। খুব আবেগ জড়ানো মুহূর্তগুলোতে এভাবেই কথা বলে ওরা দুজন, আমার অর্ক আর আমার মধু। যতই যাই হোক, ভালো তো সত্যিও বাসতো অর্ক ওকে। কিন্তু এখন কি করবে অর্ক? দরজাটা ভাঙতে হবে। মাথা কাজ করছে না ওর। দরজায় জোরে 2 ঘা দিল। না, কোনো সাড়া নেই। মধু, আমার খুব খিদে পেয়েছে, আর পারছি না, আমি খুব ক্লান্ত। দরজায় মাথা দিয়ে কেঁদে ফেললো অর্ক। সত্যি আর পারছে না ও। আজ মধু যদি কিছু একটা করে সেটার দায়ও অর্কর। ওর কোনো অধিকার নেই মধুকে এভাবে মেরে ফেলার, আর ওরও আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। চোখ দুটো মুছে ফেললো অর্ক। আর একবার ডাকবে ও, যদি না সাড়া দেয় ভোরের ট্রেনই সব শেষ করে দেবে। আর পারছে না। মধু বলে জোরে ডাকলো অর্ক। হাঁপিয়ে গেছে ও সারা দিনের ধকলে।
বাবা মাকে কষ্ট দেওয়ার ফল বোধ হয় এরকমটাই হয়। এসবই ভাবছে অর্ক। হঠাৎ দরজাটা খুলে গেল ভেতর থেকে। বেরিয়ে এলো মধু। ভয়ে কুঁকড়ে গেছে মুখটা। অর্ককে পেয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ল প্রায়। ঠক ঠক করে কাঁপছে। কোনো কথা বলতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। কি হয়েছে মধু? প্রশ্নটা করতেই কান্নায় ভেঙে পড়ল মধু। কোথায় ছিলে তুমি? আমি তো ভাবলাম সব শেষ, আমার ভালোবাসা শেষ। অফিসে ফোন করলাম, ওখানে তো মারামারি হচ্ছিল, কি সব ধর্মঘট চলছে, বলল 3 মাস মাইনে হয়নি। কাঁদতে কাঁদতে বলছে মধু। অফিসে কখন ফোন করেছিলে? একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলো অর্ক। অফিসে তার মানে আজ ধর্মঘটটা হলোই? আমি তো বারবার করছিলাম। 4টে নাগাদ শেষবার করলাম, বলল খুব ঝামেলা হচ্ছে, একজন নাকি মাথায় লেগে মারাও গেছে। কথাটা শেষ হওয়ার আগেই কাঁদছে মধু। বুঝতে পারছে অর্ক মধু ভেবেছিল ওই মানুষটাই বোধহয় অর্ক। না, অর্কর কপালে এত তাড়াতাড়ি মৃত্যু নেই, তাই তোর নিয়তি ওই মুখই হতে দেয়নি আজ। আজ অর্ক বুঝেছে মৃত্যু অত সহজ নয়, চাইলেই মরা যায় না। চলো ঘরে চলো। অর্ক মধুকে বুকে জড়িয়ে নিয়েই ঘরে গেল। পাখা লাইট সব জ্বালালো। অত লম্বা চুলগুলো ঘামে ভিজে গেছে। অর্ক চুলগুলো টেনে পেছন দিকে একটা খোপা বেঁধে দিল। তারপর বেসিনে নিয়ে গিয়ে খুব করে জল ঝাপটে দিল মধুর মুখে। নিজেও বেশ করে জল দিল মুখে। ফোনটা অফ করে রেখেছিলে কেন? অর্ক জিজ্ঞেস করতেই মধু বলল, কি করব? কি এক লোক বারবার ফোন করছিল মিস্টার রায়, বলল তোমার ফোন সুইচড অফ, তুমি যদি ওনাকে এক্ষুনি না ফোন করো বাড়ি চলে আসবে। বারবার করছিল, আমিও তোমার অফিসে বারবার করছি, কেউ কিছু বলতেই পারছে না। একবার বলছে অফিসে এসেছে, আর একবার বলছে আসেনি। শেষমেশ শুনলাম খুব মারামারি হচ্ছে, একজন মারা গেছে। শুনে হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার। তারপরে মিস্টার রায়, কাকে ফোন করব, কোথায় যাব, ভাবছি যদি লোকটা বাড়ি চলে আসে। চোখ গোল গোল করে বাচ্চাদের মতো করে কথাগুলো বলছে মধু, কিন্তু মুখটা এখন ওর অনেক স্বাভাবিক, ভয়টাও নেই। খেয়েছো কিছু? জিজ্ঞেস করলো অর্ক। মাথা নাড়িয়ে না বলল মধু। রান্না? মধুর মনে পড়লো সকালের সেই মৌরলা মাছের চচ্চড়ি, কিন্তু সে তো পুরো ছাড়খাড় হয়ে গেছে। তারপর এতক্ষণ ওভাবেই চাপা দেওয়া, সেটা খাওয়ার যোগ্য নেই। দাঁড়িয়ে এসবে ভাবছে মধু। অর্ক ততক্ষণে এক থালায় সবটা ভাত আর কড়াইয়ে ঢাকা দেওয়া সব চচ্চড়িটা তুলে নিল। খুব করে মাখছে ভাতটা। পারবে না খেতে, ওটা পুড়ে গেছে। তোমার জন্যই তো এত টেনশনে ছিলাম। কোথায় ছিলে বলো তো সারাদিন? মধু জিজ্ঞেস করতেই থমকালো অর্ক। কি বলবে ও? মৃত্যুকে ডাকতে গেছিল, নাকি মধুকে শাস্তি দিতে গেছিল? অনেক ভেবে অর্ক বলল, নতুন চাকরি খুঁজতে গেছিলাম, আজ ওখানে ওইসব হবে বলে সবাই ফোন করছিল, তাই সুইচ অফ করে দিয়েছি। অর্কর কথায় মধু বলল, পেলে? অর্ক মাথা নাড়িয়ে না বলতেই মধু বলল, ভালো হয়েছে, কাল তাহলে বেরোনোর দরকার নেই, অনেক বেলা অবধি দুজনে ঘুমাবো। মধুর কথায় অর্ক হেসে ফেলে বলল, আর খাবো কি, পকেট যে গড়ের মাঠ। মধু চিন্তা করে বলল, সে না হয় বিকালের দিকে বেরিয়ে কিছু খুঁজবো, টিউশন বা দোকানে কাজ। কত সরল মধু! যদি সত্যি বিষয়টা এত সরল হতো, কাল সকাল মানে আবার মিস্টার রায়, আবার সমীরণ, আবার বাজার। চোখ দুটো বুজে আসছে অর্কর। অর্কর থেকে থালাটা কেড়ে নিল মধু, তারপর দলা করে ভাত ওর মুখে ঢুকিয়ে বলল, নাও পোড়াটাই খাও। এইভাবে বাঁচবো আমরা, জল খাবো, হাওয়া খাবো, কিন্তু কখনো আমাকে ছেড়ে দেওয়ার কথা ভেবো না। কিচ্ছু লাগবে না, পাবদা চিংড়ি কিচ্ছু না, শুধু তুমি। অর্ক খাচ্ছে ভাতটা। খুব পোড়া লাগছে? মধু জিজ্ঞেস করতে অর্ক বলল, তুমি যে কি অপূর্ব রান্না করো মধু, তোমার হাতে রান্না ছেড়ে যাব কোথায়? এভাবেই তো জেলে তার বউকে বলছিল। কি অপূর্ব সে দৃশ্য, অপূর্ব শিক্ষা। মধুকেও খাইয়ে দিল অর্ক। মধু দেখলো সত্যি খারাপ লাগছে না, পোড়া গন্ধটা নেই, আর থাকলেও খিদের জ্বালায় ভালোবাসার সুখে সব উবে গেছে। টক করে একটা মেসেজ আসলো অর্কর ফোনে। বাহাত দিয়েই খুললো অর্ক। অ্যাকাউন্টেন্ট নিলয়দা লিখেছে, কাল অফিস এসো, মিটমাট হয়ে গেছে, তোমাদের স্যালারি দিয়ে দেওয়ার জন্য মেল এসেছে আমার কাছে। জানতাম সব মিটে যাবে, শুধু মাঝখান থেকে দেবাশিস বাবু। দেবাশিস বাবু কে জানে না অর্ক, মনেও পড়ছে না। এত বড় অফিসে এতগুলো ডিপার্টমেন্ট, কে দেবাশিস জানে না অর্ক? ভাগ্যিস জানে না, না হলে যে অল্প সুখের মুহূর্তটুকু ধরতে পারতো না। অর্কর মুখে আরেক দলা ভাত মুখে ফেললো মধু। মধু, তুমি যে কি অপূর্ব যে রান্না করেছো, মৌরলা মাছের চচ্চড়ি, কি বলবো। অর্ক বলল, ঠিক সকালের জেলেটা তপুর মতো।
সাবিত্রী রান্নার এভাবে প্রশংসা করছিল তপু, আর সাবিত্রীও কি সুন্দর বরের সব পরিস্থিতি মেনে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে ঠিক মধুর মতো। আসলে মধু, সাবিত্রী এগুলো তো এক একটা শক্তির নাম, নারী শক্তি। এরা চাইলে সব পারে। আর তপু, অর্ক, এরা তো এই শক্তি থেকে শক্তি পায় আরেকটা দিন শুরু, আরেকটা লড়াইয়ের। এভাবেই তো মিলে জুলে সংসার হয়, আর সেটা সুখের হয় মৌরলা মাছের চচ্চড়ির গুণে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।